শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 14 মার্চ শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো বৃষ্টি উপেক্ষা করে শিলচর বুদুরাইল বাইপাসে প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম। সংস্কৃতি ও সাহসিকতা সমৃদ্ধ বরাকে এরই এক বিশেষ অনুভূতি হয় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর। শিলচরে আসাম সচিবালয়ে বরাক উপত্যকা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। পোলারবন থেকে 9.72 কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক এক। মাস পর জেল মুক্তি সুনম ওয়াংচুকের। লাদাখের পরিবেশ কর্মীর আটকাদেশ প্রত্যাহার কেন্দ্রের। হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের রাহুল রায়কে নিয়ে জল্পনা বাড়ছে কংগ্রেসে। 285 রোগীকে অর্থ সাহায্য, 38 কোটির সড়ক প্রকল্পের শিলান্যাস বিধায়ক বিজয় মালাকারের। 102টি আসনেই বিজেপি জোটের জয় নিশ্চিত, দাবি মুখ্যমন্ত্রীর। এবং সর্বশেষ খবরটি হলো কংগ্রেসের 30 আসনে প্রার্থী ঠিক করব আমি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে শিলচরের বুদুরাইল বাইপাসে আয়োজিত প্রধানমন্ত্রীর জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম দেখা যায়। বরাক উপত্যকার উন্নয়নের লক্ষ্যে একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করতে আজ বিশাল জনসভায় উপস্থিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে শিলচর শহর সহ বুদুরাইল বাইপাস সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য শহরের গুরুত্বপূর্ণ এলাকা ও জনসভাস্থলে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি লক্ষ্য করা যায়। পরবর্তী খবরটি হলো আজ বরাক উপত্যকা সফরে এসে একাধিক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 5 গ্রাম থেকে বোরাপানি পর্যন্ত নির্মিতব্য এক্সপ্রেস হাইওয়ে প্রকল্পের শিলান্যাস করেন তিনি। পাশাপাশি শিলচরের ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত প্রস্তাবিত উড়াল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রায় 3.5 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সেতু নির্মিত হলে শিলচরের যানজট অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও বরাক উপত্যকার প্রথম কৃষি মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে শিলচরে আয়োজিত এক বিশাল জনসভায় অংশ নিয়ে বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সংস্কৃতি ও সাহসিকতায় সমৃদ্ধ বরাকে এলেই তার এক বিশেষ অনুভূতি হয়। এই অঞ্চলের ইতিহাস, ভাষা ও সংস্কৃতি একে আলাদা পরিচয় দিয়েছে। তিনি উল্লেখ করেন, বরাক শুধু আসামের সঙ্গেই নয়, সমগ্র উত্তর পূর্ব ও পশ্চিমবঙ্গের সঙ্গে গুরুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করে। কিছুক্ষণ আগে উত্তর পূর্ব ও বরাকের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করতে বহু কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করা হয়েছে বলেও জানান তিনি বলেন, ভবিষ্যতে বরাক উপত্যকা একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠবে এবং লজিস্টিক হাব হিসেবেও বিকশিত হবে। এর ফলে এলাকার যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এ সময় কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ 70 বছর ধরে কংগ্রেস উত্তর পূর্বাঞ্চলকে দিল্লি থেকে দূরে রেখেছিল, কিন্তু বর্তমানে উত্তর পূর্ব অঞ্চল অ্যাক্ট ইস্ট নীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তার দাবি, এনডিএ সরকারের আমলে উত্তর পূর্বাঞ্চলে দ্রুত উন্নয়ন ঘটেছে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে এই অঞ্চল। তিনি আরও বলেন, বিজেপির ডবল ইঞ্জিন সরকারের ফলে বরাক উপত্যকার উন্নয়নের গতি আরও বেড়েছে। 5 গ্রাম বোরাপানি হাই স্পিড করিডোরকে তিনি উত্তর পূর্বের প্রথম উচ্চগতির করিডোর হিসেবে উল্লেখ করেন। এই করিডোরের মাধ্যমে মিজোরাম, ত্রিপুরা ও মণিপুরের সঙ্গে যোগাযোগ আরও সুদৃঢ় হবে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু একটি সড়ক প্রকল্প নয়, বরং উত্তর পূর্বে মানুষের দীর্ঘদিনের অপেক্ষার অবসান। বরাক উপত্যকার উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার পাশাপাশি দক্ষিণ এশিয়ার বাজারের সঙ্গে যোগাযোগ বাড়াতেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে কৃষি, পর্যটন ও শিল্পক্ষেত্রে উন্নয়নের নতুন দিগন্ত খুলবে বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, পিএম কিষাণ যোজনার অধীনে আসামের কৃষকরা ইতিমধ্যেই 20,000 কোটিরও বেশি টাকা পেয়েছেন। পাতারকান্দিতে বরাক উপত্যকার প্রথম কৃষি বিশ্ববিদ্যালয়ের কাজও শীঘ্রই শুরু হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এছাড়া সীমান্তবর্তী গ্রামগুলির উন্নয়নের জন্য ভাইব্রেন্ট ভিলেজ প্রকল্প চালু করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। চা শ্রমিকদের জমির পাট্টা দেওয়ার সিদ্ধান্তের জন্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।
পরবর্তী খবরটি হলো বরাক উপত্যকার উন্নয়নের ইতিহাসে এক নতুন দিগন্তের সূচনা হলো। আজ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরে আসাম সচিবালয় বরাক উপত্যকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই সচিবালয়ের উদ্বোধনের মাধ্যমে বরাক উপত্যকার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সরকারি পরিষেবা প্রাপ্তি আরও সহজ ও দ্রুততর হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বরাক উপত্যকার সার্বিক উন্নয়নের পথে এই সচিবালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। বরাক উপত্যকার জনগণের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে এই গুরুত্বপূর্ণ উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। পরবর্তী খবরটি হলো মাদক পাচারের বিরুদ্ধে বড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাছাড় জেলায় কাছাড় পুলিশের সঙ্গে যৌথ অভিযানে প্রায় 9,72,00,000 টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। জানা গেছে, এলাকায় মাদক পাচারের বিষয়ে নির্দিষ্ট গোপন সূত্রের তথ্য পাওয়ার ভিত্তিতে অভিযান চালায় আসাম রাইফেলস ও কাছাড় পুলিশের যৌথ দল। সেই তথ্যের ভিত্তিতে কাছাড় জেলার পালরবন্দ এলাকায় সন্দেহভাজনদের আটক করা হয়। তখন তারা মাদক দ্রব্য পরিবহন করছিল। অভিযান চলাকালীন মাদক পাচারের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 9.72 কোটি। আটক ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকসহ পরবর্তী তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য কাছাড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো অবশেষে দীর্ঘ 6 মাসের বন্দিদশা কাটিয়ে মুক্তি পাচ্ছেন লাদাখের প্রখ্যাত পরিবেশ কর্মী সোনম ওয়াংচুক। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় নিরাপত্তা আইনে সোনমকে আর আটকে রাখা হবে না। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে রাজস্থানের যোধপুর জেলে বন্দী ছিলেন তিনি। সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা চলাকালীনই কেন্দ্রের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। 2025 সালের 26 সেপ্টেম্বর সোনম ওয়াংচুককে আটক করেছিল কেন্দ্র। সরকারের অভিযোগ ছিল তিনি অশান্তিতে মদদ দিচ্ছেন এবং নেপাল বা বাংলাদেশের মতো এদেশেও তরুণ প্রজন্মকে সংগঠিত করে সর্বাত্মক বিক্ষোভের পরিকল্পনা করছেন। তবে সোনমের স্ত্রীর দাবি ছিল তার বক্তৃতার ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং সম্পূর্ণ বেআইনিভাবে তাকে আটকে রাখা হয়েছে। সুপ্রিম কোর্টে সোনমের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বল। পরবর্তী খবরটি হলো 285 রোগীকে অর্থ সাহায্য, 38 কোটির সড়ক প্রকল্পের শিলান্যাস বিজয় মালাকারের। রামকৃষ্ণনগর বিধানসভা এলাকায় জনকল্যাণ ও পরিকাঠামো উন্নয়নের এক নতুন অধ্যায় সূচিত হলো। বিধায়ক বিজয় মালাকার জটিল রোগে আক্রান্ত 285 জন দুস্থ রোগীর হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়ার পাশাপাশি আসামমালা 3.0 প্রকল্পের আওতায় একটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের শিলান্যাস করেন। বিধায়কের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রোগীদের হাতে চেক তুলে দেওয়া হয়। বিধায়ক বিজয় মালাকার বলেন, দুরারোগ্য ব্যাধির বিপুল চিকিৎসা মেটানো সাধারণ মানুষের পক্ষে দুঃসাধ্য। রাজ্য সরকার সবসময় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের পাশে রয়েছে এবং এই আর্থিক সহায়তা সেই লক্ষ্যেই একটি ক্ষুদ্র প্রয়াস। সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো সরকারের এই সময়োপযোগী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পরবর্তী খবরটি হলো হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে রাহুল রায়কে নিয়ে জল্পনা বাড়ছে কংগ্রেসে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র নিয়ে কংগ্রেস শিবিরে নতুন করে রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। দলীয় এক সূত্রের দাবি, হাইলাকান্দি আসনে শক্তিশালী প্রার্থী হিসেবে প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে আবার দলে ফেরানোর জন্য এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেছে, কংগ্রেসের কাছে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে এই কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যারা দলের কাছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন তাদের অধিকাংশেরই জনসমর্থন তেমন শক্তিশালী নয় বলে দলের অভ্যন্তরে ধারণা তৈরি হয়েছে। সেই কারণেই জয়ের সম্ভাবনা রয়েছে এমন একজন প্রার্থীকে সামনে আনতে চাইছে কংগ্রেস। তাই প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে ফের দলে আনতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। উল্লেখ্য, 2019 সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কংগ্রেস থেকে বহিষ্কৃত হন রাহুল। পরবর্তীতে 2020 সালে তিনি হাইলাকান্দি ছেড়ে উদারবন্দে রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন এবং সেখানকার মানুষের সমর্থন অর্জনের চেষ্টা করেন। কিন্তু কোনো স্বীকৃত রাজনৈতিক দলের মনোনয়ন না পেয়ে 2021 সালের বিধানসভা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে উদারবন্দ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে আশানুরূপ ফলাফল হয়নি। পরে তিনি আবার হাইলাকান্দিতে ফিরে আসেন।
2025 সালে রাহুল রায়ের সঙ্গে কংগ্রেসের দূরত্ব কিছুটা কমেছে বলেও রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়, কিন্তু তার পিতা প্রাক্তন মন্ত্রী গৌতম রায় বর্তমানে বিজেপির একজন জ্যেষ্ঠ নেতা হওয়ায় রাহুল রায়ের সরাসরি কংগ্রেসে যোগদান কিছুটা জটিল হয়ে পড়ে। এদিকে রাজ্য বিধানসভা নির্বাচন যত গড়িয়ে আসছে ততই হাইলাকান্দি আসনে সম্ভাব্য কংগ্রেস প্রার্থী হিসাবে আবারও রাহুল রায়ের নাম আলোচনায় উঠে আসছে। কংগ্রেসের একটি সূত্রের দাবি, রাহুল রায়ের পাশাপাশি কাঠিগোড়া কেন্দ্রের প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন আগামী 16 মার্চ আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিতে পারেন। তবে এই প্রসঙ্গে রাহুল রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি স্পষ্টভাবে কিছু বলতে চাননি। তিনি বলেন, খেলা হবে, সময়ই সব বলবেন। রাহুল রায় কি সত্যি কংগ্রেসে ফিরবেন? এ নিয়ে হাইলাকান্দির রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। পরবর্তী খবরটি হলো 126-এর মধ্যে কংগ্রেসের পক্ষে লড়াই করার মতো আসন থাকছে মাত্র 24টি। এর মানে এই নয় যে এই 24টিতেই কংগ্রেস জিতবে, কারণ ওই আসনগুলোর কোনোটিতে রাইজর দল বা এআইইউডিএফ এমনকি নির্দল প্রার্থীও কংগ্রেসকে বেকায়দায় ফেলবে। বাকি 102 আসনে বিজেপির জোটের জয় নিশ্চিত, এমনটাই ভবিষ্যদ্বাণী হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী বলেছেন, ঠিক আজকের তারিখে শক্তির নিরিখে দলগুলোর যে অবস্থান তাতে বিজেপি জোটের 102 থেকে 103টির মতো আসনে জেতা নিশ্চিত। তবে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর বিজেপিতেও খানিকটা ক্ষোভ বিক্ষোভ হবে, কেউ কেউ দল ছেড়েও দিতে পারেন। এছাড়াও ব্যক্তিগতভাবে প্রার্থীর পরিশ্রমের উপরও হার জিত নির্ভর করে, ফলে এই মুহূর্তে একেবারে সঠিকভাবে আসন সংখ্যা বলা সমীচীন নয়। তবে কংগ্রেস লড়াইয়ে থাকবে 24টি আসনেই, এবং এই 24টি আসন নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। মুখ্যমন্ত্রী বলেছেন, গত বিধানসভা নির্বাচনে এনডিএ জিতেছিল 75টি আসনে, এর মধ্যে বিজেপি একাই 60 আসনে, কংগ্রেস জোট জিতেছিল 52 আসনে। এবার বিজেপি জোটের ফল আরও ভালো হবে, এমনটাই দাবি হিমন্ত বিশ্ব শর্মার। এবার কংগ্রেসের জয়ের সম্ভাবনা রয়েছে 24টি আসনে। বিজেপি যদি ভুল প্রার্থী দেয় বা অন্য কোনো ভুল কিছু করে ফেলে, তাহলে কংগ্রেসের আসন আরও 5খানেক বাড়তে পারে। হিমন্ত বিশ্ব বলেছেন, আজকের দিনে আসামে ভোটের চিত্র ঠিক এটাই। পরবর্তী খবরটি হলো, অন্তত 30টি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী ঠিক করে দেবেন হিমন্ত বিশ্ব শর্মা। শোরগোল ফেলে দেওয়ার মতো এই দাবিটি করেছেন হিমন্ত বিশ্ব শর্মা নিজেই। একটি বেসরকারি চ্যানেলে মত বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী খোলাখুলি বলেছেন, আগামী 2031 সাল অবধি আসামে বিজেপির অবস্থান আরও মজবুত করে রাখার জন্যই তাকে কংগ্রেসের অন্তর্মহলে নিজের লোক বসিয়ে রাখতে হবে। সদ্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া ভূপেন বোরার উদাহরণ টেনে হিমন্ত বিশ্ব বলেন, তিনি 1 বছর আগেই সংবাদ মাধ্যমকে জানিয়ে দিয়েছিলেন যে ভূপেন বিজেপিতে চলে আসবেন। এখানেই শেষ নয়, হিমন্ত বিশ্ব এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে বিরোধী শিবিরের অনেক কিছু তার জানা রয়েছে, সময় মতো সেগুলো ফাঁস করে দিয়ে তাদের বিজেপিতে নিয়ে আসেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।